বছর বাদে এই রায়চৌধুরী বাড়ির আসল উত্তরাধিকারী তার আসল জায়গায় ফিরে আসছে। বহু বছর বাদে এই রায়চৌধুরী ভিলা আবার তার প্রাণ ফিরে পাবে। যেদিন দাদাবাবু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন সেদিন থেকে এই বাড়িটা কেমন যেন চুপ করেই গেছিল, হারিয়ে ফেলেছিল তার আনন্দ, রং, জৌলস। তবু আমরা বিধাতার ওই নিষ্ঠুর আচরণটাকে মেনে নিয়েছিলাম। শুধুমাত্র ছোট্ট আরশিমার বৌদিমণির মুখের দিকে চেয়ে নিজেদের চোখের জলকে গোপন করে রেখেছিলাম, শুধুমাত্র তাদের মুখে হাসি দেখব বলে। কিন্তু নিষ্ঠুর বিধাতার সেটাও বোধহয় সহ্য হলো না। তাই তো সেই ঘটনার কয়েক বছরের মধ্যেই বৌদিমণিও আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন দাদাবাবুর কাছে। তখন আরশিমায়ের বয়স কতটুকুই বা হবে, বড় জোর 5 কিংবা 6। ওইটুকু বয়সে বাবা মা দুজনকে হারিয়ে আরশিমা যেন একেবারে পাথর হয়ে গিয়েছিল। কারোর সঙ্গে ভালোভাবে কথা বলতো না, গল্প করতো না, ভালো করে খেত না। তাই তো আরশিমায়ের মামা ভুবনবাবু আরশিমা যাতে সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে পারে সেই জন্য এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় রেখে মানুষ করেছেন। আজ কত বছর বাদে সেই আরশিমা বাড়িতে ফিরে আসছে। ও কথাটা শুনে আমি তো একবারে পাগল হয়ে যাচ্ছি। আজ কত বছর পরে আবার আমাদের মেয়েটাকে আমাদের কাছে ফিরে পাবো। গোপালদা, তুমি একা একা নিজের মনে কি বকবক করছো? না না, বকবক করছি না গো বৌদিমণি, বকবক করছি না। বহু বছর বাদে আরশিমা বাড়ি ফিরে আসছে শুনে পুরোনো দিনের কথাগুলো সব মনে পড়ে গেল গো। মনে তো আমারও পড়ছে গো গোপালদা। যখন তোমাদের বাবুর সাথে এই বাড়িতে আসি তখন তো আসি কত ছোট, সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরঘুর করতো। আমাকে মামি বলতো না, বলতো মণিমা। ওর মুখে মা ডাকটাই আমার মা না হতে পারার দুঃখটাকে সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছিল। তাই তো তোমার মতন আমিও অধীর আগ্রহ নিয়ে বসে আছি, কখন আবার বাড়ি ফিরবে, কখন আমাকে মণিমা বলে ডাকবে। তবে সেই সঙ্গে একটা ভয়ও হচ্ছে। ভয়? কিসের ভয় গো বৌদিমণি? 15 বছর ওর সঙ্গে আমাদের কারোর কোনো যোগাযোগ নেই, একমাত্র ওর মামাই ওর সঙ্গে যোগাযোগ রেখে গেছে। আমি কতবার বলেছি একবার অন্তত ওর কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই উনি রাজি হননি। কিছু বললেই বলতেন বহু কষ্টে মেয়েটাকে সব কিছু ভুলিয়ে একটা নতুন জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমাদের দেখলে আবার যদি কষ্টটা বেড়ে ওঠে না চিত্রা, আমি কিছুতেই আবেগকে প্রশ্রয় দিয়ে আশির জীবনে অনস্বতা নিয়ে আসতে পারবো না। তা কথাটা তো ভুবনবাবু খারাপ কিছু বলেননি গো বৌদিমণি। সত্যিই তো বহু বছর আগে তোমাকে দেখলে যদি আরশিমায়ের মধ্যে এই বাড়ির কথা, তার বাবা মায়ের কথা মনে পড়ে যেত, তাহলে হয়তো নিজেকে এইভাবে নতুন করে তৈরি করতে পারতো না। আজ বাইরে থেকে মানুষ হয়েছে বলেই তো ভালো করে লেখাপড়াটা করে গেছে। কথাটা ঠিকই, ওর মামার মুখে তো শুনেছি আশি শুধু লেখাপড়াতে না, নাচ গান, সাঁতার কাটা, খেলাধুলা সপ্তাহে কার চৌখস হয়ে উঠেছে। এইসব শুনে তো আর বেশি করে ভয় লাগছে। লাও ঠালা, এতে আবার ভয়ের কি আছে শুনি? আহা, তুমি বুঝতে পারছো না, এত বছরও বাইরে সবকিছুর সঙ্গে সঙ্গে ও তো রুচিরও পরিবর্তন হয়েছে। এই যে ও বাড়ি আসছে বলে আজ ওর পছন্দের খাবারগুলো আমি রান্না করবো বলে ঠিক করেছি, কিন্তু ওগুলো যদি মুখে না রয়েছে। তা তুমি তো ভুবনবাবুর কাছ থেকে একবার ভালো করে জেনে নিতে পারতে যে এখন আরশিমা কি কি খেতে পছন্দ করে, তাহলে সেগুলো বাড়িতে রান্না করতে না পারলে বাইরে থেকে কিনে আনতে পারতাম। সে কথা আমি মামাকে জিজ্ঞাসা করিনি ভাবছো। এই তো আর সকালে পুজোয় বসবার আগে আমি আবার জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো এইসব ঘরোয়া রান্না আরশির মুখে রুজবে তো? তা শুনে উনি কি বললেন? হেসে বললেন, ওসব নিয়ে তোমাদের কিছুই ভাবতে হবে না, আরশি মাকে আমি নিজের হাতে নিজের মতো করে গড়ে তুলেছি। তাই আমি যেটা পছন্দ করি আরশি মা সেটাই পছন্দ করে। বাস, তাহলে তো লেটা চুকেই গেল। আমি তাহলে বাজারে যাই, অনেক বেলা হয়ে গেল গো বৌদিমণি। শোনো কি কি আনতে হবে মনে আছে তো? যা ভুলো মন তোমার। তো মনের আর দোষ কি বলো তো বৌদিমণি,
বয়স তো আর কম হলো না, তবে তুমিও সব নিয়ে কিচ্ছু ভেবো না গো বৌদিমণি। তুমি যা যা লিখে ফর্দ করে দিয়েছ তা আমার পকেটেই আছে। হ্যাঁ, তুমি দেখে নিও, তোমার ফর্দ মিলিয়ে আমি সব নিয়ে আসবো। আরে বাবা, কত বছর বাদে আমাদের আরসীমা বাড়ি ফিরে আসছে, আর তার পছন্দের জিনিস আনতে ভুলে গেলে চলবে? তুমি কিচ্ছু ভেবো না গো বৌদিমণি, আমি যাবো আর আসবো। না, আমিও গিয়ে রান্নাটা বসিয়ে দিই। উনি তোমার পুজো করে উঠে ছুটবেন ফ্যাক্টরিতে। বললাম আজ ফ্যাক্টরিতে যাওয়ার দরকার নেই, এত বছর বাদে মেয়েটা বাড়ি ফিরছে। তো শুনলে সে কথা উনি বললেন দায়িত্ব ছাড়া আমি থাকতে পারি না। দিদি জামাইবাবু মারা যাওয়ার পর এত বড় একটা ব্যবসার ভালো মন্দ সব আমার উপর। আরসীমা ফিরুক, তারপর আমার ছুটি। যাই, আমি গিয়ে রান্নাটা বসিয়ে দিই। স্যার, স্যার ছেড়েছেন? কি ব্যাপার গজানন বাবু, এত সকালবেলা আমাদের বাড়িতে? কারখানা যাননি? কারখানা? ওই কারখানা জানেন, আমি ওই কারখানা দিকে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তা একটা ঝামেলা হয়ে গেল, আর স্যার ছাড়া এই ঝামেলার সমাধানের কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। কিন্তু উনি তো এখনো পুজো করছে। হ্যাঁ, পুজো শেষ না হলে তো মনে করলে আপনি আমাকেও বলতে পারেন, আমি না হয়। তুমি নয় চিত্রা, আমি এই ভুবন হালদার। রায়চৌধুরী কোম্পানি ভালো মন্দ দেখা এবং তার প্রতিকার করার একমাত্র বিশ্বাসী অনুচর। দিদিজামাইবাবু মারা যাওয়ার পর ছোট্ট আশিকে মানুষ করার পাশে কাঁধে তুলে নিয়েছিলাম এই রায়চৌধুরী কোম্পানির গুরু দায়িত্ব। আমি দায়িত্ব নিতে চাইনি। আমার মা কালী করালময়ী মা আমাকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন, দেখ দেখ ভুবন, আমি জানি সংসারে তো তুই সন্ন্যাসের মতো জীবন যাপন করিস, কিন্তু এভাবে তো চলবে না। আর সে ছোট, এই সুযোগে তো 12 হতে পারে 10 বেলে লুটে পুটে খাবে সম্পত্তি। হ্যাঁ, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবি? না না না, তা হয় না, তা হয় না। এক কাজ কর, আজ থেকে সম্পত্তি তুই না দেখে শুনে নে। স্যার। হ্যাঁ, সেই থেকে বুঝলে, সেই থেকে সম্পত্তির আমি পাহারাদার, চৌকিদারও বলতে পারো। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন না, বলে গেছে তো, হ্যাঁ, একাই কুম্ভ রক্ষা করে নকল বুদিগড়। সেইভাবে আমি তখন থেকে বিশাল সম্পত্তি একাই রক্ষা করে চলেছি, কারণ এই সমস্ত সম্পত্তি তো আমার না, আরসীমায়ের। হ্যাঁ, আপনার মুখে তো শুনেছি এই কোন ছোটবেলায় আপনি আশীর্বাদকে নিয়ে এসে নিজের হাতে করে মানুষ করেছেন। আরে মানুষই তো জন্ম ছিল, মানুষকে আবার মানুষ করবো কি? বলতে পারো ওকে আমি নিজের হাতে গড়ে তুলেছি, তাই তো আমার নিজের হাতে তালুর মতন ওকে চিনি। সেই আরসীমা কতদিন পরে বাড়ি ফিরছে, এ কি আমার কাছে কম আনন্দের? হ্যাঁ, কম আনন্দের? তাই তো পুজো করতে করতে মাকে বললাম, দে মা আমায় তবিলদারি, দে মা আমায় তবিলদারি, আমি নেমো খারাম নৈশন করি, নেমো খারাম নৈশন করি, দে মা আমায় তবিলদারি, দে মা আমায় তবিলদারি মা। জয় মা কালী, জয় মা কালী। ওই জন্য তো গজানন বাবু কাছে জানতে চাইছিলাম। কিন্তু আমি তা জানতে চাই না চিত্রা। আমি তো এদিকে শোনো, দেখো ওকে ভুল বুঝো না, বিষয় হলো কি বিষের মতন। সেই বিষয়ে জ্বালায় আমি একেবারে দিবান সে ছটপট করে চলেছি। একমাত্র স্ত্রী হয়ে আমি কি চাইবো তুমি সেই জ্বালায় ছটপট করে মরো? না, আর চাই না আমি সংসারের বাইরে কোনো ব্যাপারে তুমি মাথা খাও। যাও ভেতরে যাও, লক্ষ্মী বইয়ের মতো ভেতরে গিয়ে সংসার সামলা যাও। আরে কতদিন পরে আশীমা বাড়িতে বেরিয়েছে, ওকে ভালো মন্দ খাওয়াতে হবে না? যাও। সেটাই তো আমার একমাত্র হ্যাঁ, চিন্তা। হ্যাঁ। ছোটবেলায় ও যা যা খেতে ভালোবাসতো সব পদগুলোই ওর পাতে তুলে দেবো বলে ঠিক করেছি, কিন্তু ওগুলো যদি মুখে না রয়েছে। এই দেখো, এক কথা বারবার করে বললে কিন্তু মাথা গরম হয়ে যায়। সকালবেলা একবার বলেছি তো, আবার বারবার এক কথা রিপিট করবে না। বলেছি তো রুজবে, আশীর্বাদের মুখে সব রুজবে। আমি আমার ভাগ্যকে খুব ভালো করেছি নিয়ে, ওকে আমি যা বলবো তাই করবো। আমি যদি হাতে বিষ তুলে নিই বলি, নে মা এই বিষটা পান করে নেবে, বিনা জিজ্ঞাসা করতে বিষ পান করে নেবে। ছি ছি, এসব কি অলক্ষণে কথা। যাকে গজানন বাবুর সঙ্গে কথা বলা হয়ে গেলে বেশ। তুমি কিন্তু ভেতরে এসে খেয়ে নিও। একদম, একদম। আবার কথা বলতে বলতে না খেয়ে বেরিয়ে যেও না। যা কাজ পাগল মানুষ তুমি। কাজ বুঝলে গজানন, কাজ পাগল মানুষ আমি, কাজই আমার প্রাণ। কাজের নামে অকাজ করি আমি, শালা একটা মস্ত শয়তান। দেখলে আমি নিজের সার্টিফিকেট কিন্তু নিজেই দিয়ে দিলাম। এই দেখো কি বলতো, আসলে আমাকে সার্টিফাই করার মতো মানুষের পৃথিবীতে একটাও জন্মায়। শুনেছি নাকি যে ডাক্তার আমার বার্থ সার্টিফিকেটে সই করেছিল, তারপরের দিন নাকি তিনি মারা গেছিলেন। আসলে ঈশ্বরকে কেউ কোনোদিন সার্টিফাই করতে পারে না। হ্যাঁ, কৃষ্ণের জন্মের পর কোন ডাক্তার কি তার বার্থ সার্টিফিকেট সই করেছিল? করেনি। ওই ডাক্তার ভুল করে আমার বার্থ সার্টিফিকেটে সই করে নিজের মৃত্যু নিজেই বরণ করে নিয়েছিল। ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় গজানন কেউ বলতে পারে না। সবই আমার মায়ের ইচ্ছা। মা কালী করাল মারিনি। সব
বাদ দে। বল কি জন্য এখানে এসেছিস সেটা বল। স্যার একটা ঝামেলা হয়ে গেছে। ও ঝামেলা, আসলে ঝামেলা থাকবে তুই থাকবি না তা তো কখনো হয় না। হ্যাঁ ঝামেলা, তুই হচ্ছিস মায়ের পেটে দুই ভাই। কি ঝামেলা পাকিছিস সেটা বল। আপনি শুধু শুধু স্যার আমাকে দোষ দিচ্ছেন, আমি তো আপনার মায়া। আপনি আমাকে যেমন বাজানো আমি তেমন বাজি, আর এই বাজতে গিয়েই না তবলা ফেটে গেছে। মানে মানে আপনার কথা মতো শ্রমিকদের 10 দিনের ওভারটাইম থেকে মাত্র 200 টাকা করে গেরিয়ে আরে আপনার অ্যাকাউন্টে ফেলে দিয়েছিলাম, আর সেটা ইউনিয়ন লিডার তমজিৎ সাল্লাল ক্যাচ কট ধরে ফেলেছে। তারপর স্যার আমাকে এই মারে তো সেই মারে, এই মারে তো সেই মারে, এই মারে। একবার ভাবুন স্যার, কারখানার অতগুলো লেবার যদি আমাকে একটা করে থাপ্পড় মারতো, আমি তো স্যার মশলা পাপড় হয়ে যেতাম স্যার। সঙ্গে সঙ্গে ওদের সামনে নাকে কানে খত দিয়ে 300 টাকা করে ক্ষতিপূরণ দেবো কথা দিয়েছি। বাবা বাবা বাবা, 200 টাকা আমার পকেটে ঢোকানোর পরিবর্তে 500 টাকা আমার পকেট থেকে গলিয়ে দিই। হ্যাঁ আহা মশুহর কথাকার। আরে বাবা, এটা আমার দোষ কোথায়? তোর দোষ নেই তো, দোষী পাড়ার কালো মুদির। চালবো না। আমার নাম ভুবন হালদার, আমি কি জিনিস চেনে জগদীশ। তাহলে একবার হাড়ে হাড়ে টের পাবে। স্যার। আরে এই হচ্ছে মানুষের দোষ, সামনে থেকে ছুঁচ গলতে দেবে না, পেছন থেকে হাতি গলে যায় তো যা। এবার ওদের পেছনে আমি হাতি গলাবো। স্যার এই সামনে পুজো, হ্যাঁ। বোনাস দিতে হবে। তুমি ঠিক এরকম নাকি কান্না কেঁদে লেবারদেরকে বলবে প্রত্যেক বছরের মতন এবারও কোম্পানি প্রচুর লস হয়েছে। হ্যাঁ তাই প্রত্যেকবারের মতন এবারেও 30 দিনের পরিবর্তে দেওয়া হবে 25 দিনের বোনাসের মাইনের টাকা। কিন্তু স্যার ওরা যদি প্রতিবাদ করে? আমার নাম কি? ভুবন। ভুবন মানে পৃথিবী, হালদার মানে যে হাল ধরে রাখে, তার মানে আমার হাতেই আছে পৃথিবীর হাল। যে শুয়োরের বাচ্চা আমার কথা না শুনবে তার খিচে দেবো আমি। আমি কোনো সত্যকে বাঁচিয়ে রাখি না, কেন জানো? আমি কোনো সত্যকে বাঁচিয়ে রাখি না। সামনে থেকে পেছন থেকে ওপর থেকে নিচে থেকে, দিনের বেলায় রাতে নিশুতি অন্ধকারে কেউ আমার বিনাশ করতে পারবে না, কারণ আমি দৈত্য সম্রাট হিরণ্যকশিপুর মতো আমার এবং আবার এই সময় আবার হ্যালো, তুমি কোথায় সোনা? সমস্যানের কাছে। তুমি কোথায়? আমি তোমার অফিসে তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু আমি তখন আসবো না, তুমি একটা কাজ করো, তুই ঘুরে এসো। না, আমি কোথাও যাব না। আমি তোমার ঘরে তোমার চেয়ারে বসে তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, তুই বসো, চেয়ারে বসে থাকো। আমার তো আর কিছু না, সবই তো তোমার। তুমি চেয়ারে বসে থাকো, আমি একটা কাজ করবো, আমি এসে তোমাকে চেয়ার থেকে টুক করে কোলে তুলে নেবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ডাকি? রাখো। স্যার একটা কথা বলবো? পেটের মধ্যে কথা পাতলা পায়খানা দিন চেপে রাখতে নেই, যা বলো তাড়াতাড়ি বলো। না, আপনি এই যে ঝিলমিল ম্যাডামের সঙ্গে ইয়ে করে চলেছেন, এটা যদি বৌদি জানতে পারে ভীষণ কষ্ট পাবে। আবার কিছুক্ষণ আগে আপনি বৌদিকে বলেন আপনি নাকি বৌদির একমাত্র স্বামী। কিন্তু তোমার বৌদি যে আমার একমাত্র স্ত্রী সেটা তো বলিনি, বলেছি? ছোট মাথায় এসে ঢোকানো রিস্ক করো কেন? বড়দের বড় বড় ব্যাপার। তুই কি জানিস আমার একমাত্র ভাগ্নি আরশিয়াস বাড়ি ফিরছে? তার মানে কোম্পানির আসল মালিক বাড়ি ফিরে আসছে। এ আসল কে নকল তো আমি জানি না, ভুবন। ভুবন জানে না। Yes! এ আসল কে নকল? দিদি জামেও মারা যাওয়ার পর এই সমস্ত সম্পত্তি আগলে রেখে দিয়েছে আমি কি অন্য কাউকে দেওয়ার জন্য ন, চক্ষের ধনের মতন আগলে রেখে দিয়েছে। ইয়েস, আশিকে নিজে হাতে করে তুলেছি আমি। আশিকে নিজে হাতে করে তুলেছি। ও শৈশব খেয়েছি, এবার ও যৌবন ধ্বংস করবো আমি। কলিযুগের কংস আর শকুনির ককটেল মামা। তাই তুমি নিজে হাতে একটা বৃষ্পিক রোপণ করেছি। আমি যেভাবে চাইবো ওই বৃষ্পিক তার বিষ চতুর্দিকে ছড়িয়ে দেবে, তারপর সেই বিষে জ্বালায় মরে যাবে আমার একটা একটা করে পথের কাঁটা। তারপর সব শেষে আমি নিজের হাতে বৃষ্পিককে কেটে ফেলবো। এ আপনি কি বলছেন স্যার? ভেবে দেয় মন কেউ কারোর মিছে ভ্রমণে ভুলো না দক্ষিণা কালী বধ হয়ে মায়া জলে ভেবে দেয় মন কেউ কারু নয়। ভাগ্য ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না, গজানন। বোঝা বোঝা, আমি এখন এই সংসারে একটা বড় বোঝা। এতদিন বাদে ছেলেটা একটা চাকরি পেল, ভাবলাম ভগবান বোধহয় এবার মুখ তুলে চাইলে, কিন্তু আমার এই পোড়া কপালে কোনো কিছু সইলে তো। কোথা থেকে এই মারণ রোগটা এসে বাসা বাঁধলো আমার চোখে। ভাবলাম বয়স হয়েছে তাই বোধহয় চোখে একটু কম দেখছি। ওদের বাবা আমাকে জোর করে নিয়ে গেলেন চোখের ডাক্তারের কাছে। তিনি সব রকম পরীক্ষা নিরীক্ষা করে জানালেন
আমার চোখে নাকি বাসা বেঁধেছে মারণ রোগ, ক্যান্সার। আমি নাকি খুব শীঘ্রই আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবো। আমি নাকি চিরদিনের মতো অন্ধ হয়ে যাব। ছেলেটার একারা এত বড় সংসার চালিয়ে আমার চোখের চিকিৎসা করা সম্ভব হবে না বলে ওদের বাবা এই বয়সে আবার কাজে নামলেন। তার উপর মাথার উপর বসে আছে বিয়ের যোগ্য মেয়ে। কি যে হবে ভাবলেই আমার বুকের রক্ত হিম হয়ে আসে। তাই তো রোজ আমি ভগবানকে ডেকে বলি, ঠাকুর আমার আর বাঁচার ইচ্ছে নেই, তুমি এবার এই সংসার থেকে আমাকে তুলে নিয়ে ওদের একটু শান্তিতে থাকতে দাও। দেবে না দাদা আমাদের কাউকে শান্তিতে থাকতে দেবে না। এই যে মা, তুমি কিন্তু এর একটা বিচার করো। তোমার আদুরের ছেলে যখন যা খুশি করবে তুমি সেটা চুপ করে দেখে যাবে, সেটা কিন্তু চলবে না। আরে বাবা, কি হয়েছে সেটা তো আগে বলবি। না জেনে না শুনে কি করে বিচার করি বলতো? আবার কি হবে, রোজ যা হয় আজও তাই হয়েছে। বুঝেছি, খোকা তোকে কোনো কাজ করতে দিচ্ছে না, তাই তো? তুমি এটাকে একটা ছোট ঘটনা বলে উড়ে দিও না মা। না ব্যাপারটা কিন্তু মোটেও ভালো লাগছে না। ঘরে একটা শক্ত সমতে বোন বসে থাকতে, তাকে কোনো কাজ করতে না দিয়ে সমস্ত কাজ নিজের হাতে করবে। সকালে উঠে চলে গেলে বাজারতে এসে ঘরে সমস্ত কাজ করে ঠাকুরের জল মিষ্টি দিয়ে ঢুকে পড়ে রান্নাঘরে রান্না করবে বলে। এরপর তোমাকে নিজের হাতে খাইয়ে তারপর উনি কাজে বেরোবেন। আরে বাবা, কি করবি বল? চিরদিন তো দাদাটা এইরকম, সংসারে কারো গায়ে এতটুকু আঁচ লাগতে দেবে না, সব কাজও নিজের হাতে করবে। কিন্তু এটা কি ঠিক মা? যখন চাকরি ছিল না তখন এসব করতো, মেনে নেওয়া যেত। কিন্তু এখন কি এসব কি করা কি কোনো দরকার আছে? আরে বাবা, আমি তো আছি নাকি? কারখানা অমানুষ খাটুনি খাটা পর ঘরের আবার কাজ। মাঝে মধ্যে ভাবি ও মানুষ না যন্ত্র। আরে বাবা, কারখানা মেশিনকে তো বিশ্রামের প্রয়োজন হয়, কিন্তু ওর ডিকশনারিতে বিশ্রামের কোনো শব্দই নেই, শুধু কাজ আর কাজ। আচ্ছা মা, এইভাবে খাটতে গিয়ে যদি কোনদিন অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে মা? আরে হবে না, আমার কিছু হবে না। কারণ আমার মাথার পর রয়েছে আমার বাবা মায়ের অফুরন্ত আশীর্বাদ, আর বুকে রয়েছে একটা পাগলি বোনের ভালোবাসা। এই সমস্ত বাধা বিপত্তিকে টপকে না ওই সমস্ত অসুখ বিসুখ আমার ধারে কাছে ভিড়তেই পারবে না। কিন্তু তা বলে তুই একটু বিশ্রাম নিবি না? তোর বোন তো ঠিক কথাই বলেছে, সব কাজ তোর একার হাতে করার কি দরকার আছে শুনি? মানছি আমি এখন অপারগ, সংসারের কোনো কাজ আমি ঠিক মতো করে উঠতে পারি না। কিন্তু তোর বোন তো আছে, ও যদি কিছু কাজ করে তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? এখন একটাই কাজ মা, এখন একটাই কাজ, সেটা হলো কি মন দিয়ে পড়াশোনা করা। আরে সামনেই জোর বিয়ে পরীক্ষা ফাইনাল, আর এই সমস্ত সংসার বা কাজ বাজ না করার জন্য এখন অনেক সময় পড়ে আছে ওর জন্য। আর তাছাড়া বিয়ের পর তো নিজের সংসার কাজ ওকে নিজেকেই করতে হবে, সেখানে গিয়ে তো আমি আর ওকে সাহায্য করতে পারবো না। তাই যে কদিন বাপের বাড়িতে আছে একটু আরাম করে নিক না। বিয়ে, আমাদের ঘরের মেয়ের বিয়ে দেবার ঝুঁকি কি কম? যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের ঘরে বিয়ের স্বপ্ন দেখতে নেই বাবা। তাছাড়া আমি বিয়ে করলে এই তুই বিয়ে করবি না মানে? হ্যাঁ, সারা জীবন কি তুই এই বাড়িতে গ্যাট হয়ে বসে থাকবি নাকি? না ওই সমস্ত চলবে না। আগে তুমি ওই ভালো করে পরীক্ষাটা দিয়ে নাও, তারপর আমি তোমার জন্য একটা ভালো পাত্র দেখে তোমার আমি বিয়ে। আচ্ছা, তুমি একটা মেয়ে দেখে বিয়ে করে নাও না, সংসারটা বউ এলে মায়েরও দেখভাল করবে আর তোমার খাটুনিওটা কম। তার আগে তোকে বাড়ি থেকে বার করবো রে মুখ পুরি। তা তোমরা যে সবাই মিলে আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো, তা আমার বর যদি ভালো না হয়, বিয়ের পর যদি আমাকে বাড়িতে আসতে না দেয়, তোমাদের কাছে আসতে না পারলে আমি যে পাগল হয়ে যাবো। শোনো তোমার পাগলিমের কথা শোনো। আরে তোকে বাড়িতে আসতে দেবে না মানে মামদো আছে নাকি? হ্যাঁ, আমি নিজে গিয়ে তোকে বাড়িতে নিয়ে আসবো না? আর তাছাড়া ও সমস্ত কিছুই হবে না। হ্যাঁ, কারণ পাত্র তো আমি নিজে তোর জন্য ঠিক করব, তারপর তার সমস্ত শখ আহ্লাদকে আমি নিজে হাতে পূরণ করব, তারপর তোকে আমি নিজে হাতে সাজিয়ে দিয়ে বলবো, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি, এতদিনে শোনা গেল ঘরে খুশির বাসি। সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী।
চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি। ও ও সকালবেলাতেই বাড়িতে খুশির হাট বসে গেছে। ভালো ভালো ভালো, খুব ভালো। বুঝলি, এইভাবে যদি সংসারে হাসি খুশিতে থাকা যায় না, অবাবা পালাবার পথ খুঁজবে। তুমি আজ সকালবেলা কাজে বেরিয়েছিলে বাবা? কাজ? কাজ আর কোথায় রে? ওই তো কয়েকটা বাড়িতে। কিন্তু সেটাই বা কেন? আমি না তোমাকে বলেছি তুমি কোনো কাজ করবে না? দেখ খোকা, তোর কথা শুনে যদি আমি বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে তো হাতে পায়ে জং ধরে যাবে রে। জানিস তো, রেসের ঘোড়া যখন ছুটতে পারে না, তখন তাকে গুলি করে মেরে দেয়া হয়। বাবা, তুইও কি চাস বাবা তোর কথা শুনে আমি বাড়িতে বসে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাই? তাছাড়া আমি বাবা হয়ে বাড়িতে বসে থাকবো আর তুই খেটে আমার মুখে ভাত তুলে দিবি, সেটা আমি সহ্য করতে পারবো না রে বাবা। তার চেয়ে এটা ভালো হলো না, মাস গেলে কয়েকটা টাকা হলেও তোর হাতে আমি তুলে দিতে পারছি। এই দুর্মূল্যের বাজারে সেটাই কি কম বল? জানিস তো, বিন্দু বিন্দু জলকণা থেকেই সিন্ধুর সৃষ্টি হয়। আমি জানি বাবা, আমি জানি। আর আমি এও জানি যে তুমি কোনোদিন একটু নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবে না, কারণ তুমি যে বাবা। তাই ছেলেমেয়েরা যত বড়ই হয়ে যাক না কেন, ওই বাবা আমার কাছে না সারা জীবন ছোটই থেকে যায়। তাই তো তোমার যত কষ্টই হোক, তুমি এই আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই সংসারে বোঝাটা বয়ে নিয়ে চলবে। শোনো শোনো মমতা, শোনো, তোমার পাগল ছেলের কথা শোনো। ছেলে মেয়ে কষ্ট করবে আর বাবা মা চুপ করে বসে তা দেখবে, তা কখনো হয়? তবু তো তোর বাবা তোর পাশে দাঁড়িয়ে কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু আমার যে ইচ্ছা থাকলেও আর কোনো উপায় নেই রে বাবা। আজকাল চোখে কিচ্ছু দেখতে পাই না, সব সময় মনে হয় চোখের সামনে একটা কালো পর্দা সব কিছুকে ঢেকে রেখে দিয়েছে। তা না হলে কি আমার স্বাদ হয় এইভাবে চুপ করে বসে থেকে সংসারে অন্ন তুমি এই কথা বলতে পারলে? আচ্ছা আচ্ছা মা, আচ্ছা মা, তুই বল। আমি আর বোন কি তোমাকে কখনো অসম্মান করেছি, কখনো খারাপ নজরে দেখেছি? আরে আমি যদি পারতাম না, তাহলে আমার এই চোখ দুটোকে তোমাকে অঞ্জলি দিয়ে আমি তোমার চোখে সারা দুনিয়াটাকে দেখতাম। তবে তোমরা কিছু চিন্তা করো না, বুঝলে? আমি ওই কয়েকজন ডাক্তারের সঙ্গে কথা বলেছি। ওই ডাক্তারি পরিভাষায় রোগটার নাম হলো কি কোরাইডাল মেলানোমা। হ্যাঁ বাবা, ডাক্তারবাবুরা বলেছেন এই রোগে আক্রান্ত রোগীদের ওই চিকিৎসা করে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে গেলে অনেক সময় রেডিয়েশনের মাধ্যমে রে দিয়ে তারপরে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে হয়। আর রোগ যদি খুব জটিল হয়, তাহলে ওই চোখ তুলে তারপরে রে দিতে হয়। সে কি রে? হ্যাঁ, চোখ তুলে ফেলবে? তখন? আরে তখন আবার নতুন করে প্রতিস্থাপন করতে হবে। আরে বাবা, ডাক্তারবাবু এও বলেছে এই রোগের চিকিৎসা নাকি সারা দুনিয়ায় অনেক জায়গাতে হয়ে থাকে, আর ঠিক মতো যদি চিকিৎসা হয় তাহলে রোগী নাকি আবার দৃষ্টিশক্তি ফিরে পায়। সত্যি দাদা? আরে বোন, সত্যি সত্যি সত্যি। আরে বিজ্ঞান যে আজ কোথায় গিয়েছে না তা আমরা কল্পনা করতে পারি না। তাই তো আমি ঠিক করেছি যেখান থেকে যেভাবে হোক আমি টাকা জোগাড় করে মায়ের চিকিৎসা করাবোই। কিন্তু খোকা, এতগুলো টাকা তুই কোথায় পাবি? সামান্য একজন কারখানার শ্রমিক হয়ে এই যে আমাদের কাছে অলিক স্বপ্ন রে বাবা। স্বপ্ন চিরদিন স্বপ্নই হয় রে বাবা, তা কখনো সত্যি হয় না। তাই বলি কি, তুই এই অলিক স্বপ্নের পেছনে না দৌড়ি, ভাগ্যে যা আছে তাই মেনে নে। ভাগ্যের লিখন কেউ কন্ডাতে পারে না বাবা। মানুষ চেষ্টা করলে কি না পারে মা, তাই আমিও চেষ্টা করবো মা। হ্যাঁ মা, আমিও চেষ্টা করবো। আর তুমি দেখে নিও মা, ওই ভাগ্যের সাথে লড়াই আমি জিতবো। প্রয়োজনে আমি নিজেকে বিক্রি করে দিয়ে আমি তোমার চোখের চিকিৎসা করাবো। প্রয়োজনে আমি নিজেকে ভবের হাটে দাঁড় করিয়ে দিয়ে চিৎকার করে বলবো, মানুষ কিনবে গো মানুষ, একটা শক্ত সমর্থ মানুষ। এমন বল না, যেখানে এই হাটের বাজারে গরু ছাগল সমস্ত কিছু বিক্রি হচ্ছে, সেখানে ভগবানের তৈরি শ্রেষ্ঠ জীব একটা মানুষ বিক্রি হতে পারে না। মমতা, আজ আমি মুক্ত করতে স্বীকার করছি মমতা। শত অভাব অনটনের মধ্যেও ভগবান আমার সংসারে একটা রত্ন উপহার দিয়েছে, আর সেটা হলো আমার খোকা। আমি জানতাম মমতা, একদিন আমাদের এই অভাবের সংসারে দুঃখের অন্ধকার দূর করে ও সুখের আলো জ্বালবেই। তাই তো আমি ওর নাম রেখেছিলাম তমোজিৎ, যে অন্ধকারকেও জয় করতে পারে। আমি জিতবো বাবা, আমি জিতবই। দারিদ্রতার অন্ধকারকে দূর করে দিয়ে নিয়ে আসবো আমি সুখের আলো। অভাবের কান্ডকে মুছে ফেলে দিয়ে আমরা সকলে মিলে গেয়ে উঠবো
জীবনের জয়গান। খোকা লা 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 লা। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেঘে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা। লা 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 লা। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। একলা পথে কোনো সাথী না মেলে, যদি সাড়া নাহি পাও সাড়া দেবে অপ্রাণ। আগামী দিনের আলো দু চোখে মেঘে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন বিনা। বাস, এসে গেছে এসে গেছে, নির্ঘাত আমার আর সীমা এসে গেছে। ওরে ও কানাই, ও পুটির মা, আরে তোরা গেলি কোথায় সব? শিগগিরই বাড়ির সদর দরজার সামনে শাঁখ বরণডালা নিয়ে গিয়ে দাঁড়া। আরে মেয়েটাকে বরণ করে ঘরে তুলতে হবে তো নাকি? বৌদিমণি, ও বৌদিমণি, আরে কোথায় গেলে গো বৌদিমণি? কি হলো গো গোপালদা, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না বলি, চেঁচাবো না? কি বলছোটা কি শুনে? আরে এখনই তো আমাদের আর সীমা এসে পড়লো বলে। এত তাড়াতাড়ি? কিন্তু উনি যে বললেন আশির বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে যাবে। কিন্তু আমি যে এখনই ওই এরোপ্লেনের আওয়াজ শুনতে পেলাম। ওহ গোপালদা, তুমি সত্যি সত্যি এবার আমাকে পাগল করে দেবে। প্লেনের শব্দ শুনে তুমি ধরে নিলে আশি চলে এসেছে। আরে বাবা, কত প্লেনই তো রোজ আমাদের বাড়ির উপর দিয়ে উড়ে যায়, আজও যাবে। তাই বলে সব প্লেনে কি তোমার আশিমা আসছে? আশির প্লেন বিকেল 5টায় এয়ারপোর্টে নামবে, তারপর সব নিয়ম কানুন চুকিয়ে বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে যাবে। ও, তার মানে সন্ধ্যের আগে আর সীমায়ের দেখা পাওয়া যাবে না। অমনি তোমার মনটা খারাপ হয়ে গেল? আর সীমাকে দেখবার জন্য মনটা সবসময় উতলা হয়ে আছে গো বৌদিমণি। সব সময় আর সীমায়ের ছোটবেলাকার ছবিগুলো চোখের সামনে ভেসে উঠছে। তোমার মনে আছে বৌদিমণি, ছোটবেলায় কি সুন্দর দেখতে ছিল, বড় হয়ে নিশ্চয়ই আরো সুন্দর হয়েছে, তাই না? সে কথা বলতে কয়েক বছর আগে ওর মামার মোবাইলে একটা ছবি দেখেছিলাম। দেখে যেন চোখ দুটো আমার জুড়িয়ে গেল। বড় হয়ে ও যেন একটা ডানা কাটা পরি হয়ে উঠেছে। তো হবেই তো, তোমার মনে নেই ছোটবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে কত রকমের সাজতো? মনে নেই আবার? সব মনে আছে। ওর সাজার জন্য চাই এই মণিমার শাড়ি। ছোটবেলার থেকে শাড়ি পরতে খুব ভালোবাসতো, একদম ফ্রক পরতে চাইতো না। তাই তো ওকে নানা রকম শাড়ি কিনে দেওয়া হতো। কিন্তু নিজের সাইজের শাড়ি মহারানীর কিছুতেই পছন্দ হতো না। ওর চাই এই মণিমার শাড়ি। শুধু কি তাই, সরস্বতী পুজোর দিন তোমার সেই বাসন্তী রঙের শাড়িটা পরে আর সীমা যখন সামনে এসে দাঁড়াতো, তখন মনে হতো মা সরস্বতী যেন আর সীমায়ের রূপ ধরে সাক্ষাৎ পৃথিবীতে নেমে এসেছে। তাই তো ওর জন্য আমি আজ নিজের হাতে নানান রকমের শাড়ি কিনে নিয়ে এসেছি। কারণ ও যা মেয়ে, উল্টোপাল্টা কোনো পোশাক পরতেই চাইবে না।
La 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 ra 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 la 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 ru 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 ra 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 আর সীমাকে কি শুধু সরস্বতী ঠাকুরের মতোই লাগতো? তোমার মনে আছে বৌদিমণি, ছোটবেলায় কি সুন্দর গান গাইতো, গান গেয়ে গেয়ে ঠাকুর পুজোর ফুল তুলতো, পুজো করতো। সত্যি গোপালদা, ওর গানের গলাটা খুব মিষ্টি, আর ওই মিষ্টি গলায় ও যখন ঠাকুরের ভজন কিংবা রবীন্দ্রসঙ্গীত গাইতো তখন যেন মনটা একেবারে জুড়িয়ে যেত। তাহলে কাল সকাল থেকে আবার আমরা ওই আরশি মায়ের গলায় ঠাকুরের ভজন গান শুনতে পাবো। পাবো তো। Zu zu zubi 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 ah zubi 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 hey 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 मेरा दिल गाए जा zubi 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 मस्ती में गाए जा zubi 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 hey zubi 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 ah zubi 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 ah zubi 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 ah zubi 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 ah दिन बदलेंगे दिन ये हमारे कल चमकेंगे अपने सितारे दिल हमने जो मिलके संवारे कल सच होंगे सपने वो सारे मेरा दिन आएगा zubi 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 मेरा चांस zubi 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 hey zubi 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 ah zubi 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 ah hey zubi 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 ah zubi 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 ah hey zubi 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 ah zubi 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 ah ওয়েলকাম টু ইওর নেটিভ প্লেস। নিজের শহরে ফিরে আসার জন্য তোমাকে স্বাগত। জাস্ট আ মিনিট এই শোন 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 বলছি তোরা চট করে ড্রেসিং রুমে গিয়ে রেডি হয়ে নে, কেমন? আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। আর শোন, ফুলের বউকে তারপর মিস্টার শায়ন মুখার্জি, স্পেশাল অফিসার ইন ওয়েস্ট বেঙ্গল ক্রাইম ব্রাঞ্চ। ছাড়ো তো সব ফর্মালিটিস। আরে বাবা, আমি এখানে ডিউটিতে আসিনি, এসেছি আমার ছোটবেলা স্কুলের বন্ধু আরশি রায় চৌধুরীকে বহু বছর বাদে তার নিজের শহরে ফিরে আসার জন্য স্বাগত জানাতে। থ্যাঙ্কস। বন্ধুত্বের মধ্যে নো থ্যাঙ্কস, নো ফর্মালিটি। তা ম্যাডাম, তোমার তো বাড়ি ফেরার কথা, তা সেখানে না গিয়ে হঠাৎ এই নাইট ক্লাবে কেন? বলতে পারো হঠাৎ করে ডিসিশনটা নিয়ে ফেললাম। আসলে আমার সঙ্গে একই ফ্লাইটে যারা কিন্তু ওদিকে যে তোমার বাড়ির লোকেরা তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে ম্যাডাম। তুমি তো জানো সায়ন, এই আরশি রায় চৌধুরী কোনোদিনও নিয়ম মেনে চলে না, বরং নিয়ম ভাঙতেই আমার বেশি ভালো লাগে। আর তাছাড়া আমি তো মামুকে ফোন করে সব জানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ আমি জানি যে মনি, মা, গোপাল কাকা আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু তারা যখন আমাকে এত বছর না দেখে থাকতে পেরেছে, তখন আর কয়েকটা দিন না দেখলে নিশ্চয়ই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? লোককে অপেক্ষা রাখতে তোমার খুব ভালো লাগে না? শিওর, কারণ কোনো দামি জিনিস চট করে পেয়ে গেলে তার যে দাম থাকে না, সেই জন্য তো বলে অপেক্ষার ফল দারুণ মিষ্টি। তুমি নিজেও কিন্তু খুব দারুণ মিষ্টি, একটা পাক্কা টুসটুসে ফল, মুখে দিলেই গলা যাবে। হো দা হ্যালো আর কে তুমি? আমি রকি রাজ, আই এম আ লাভার বি, মানে পুরুষ মৌমাছি। আর তাই তো আমি ঘুরে ঘুরে ফুলের মেয়েদের মধু চেখে বেড়াই। বাহ, তোমার বায়োডাটা দেখছি বেশ মাদিয়ে রাখার মতো। তা মিস্টার, তোমার এখানে ডাল গলবে না, তুমি এখান থেকে কেটে বড়। রকি একবার যে ফুলের মধু খাবে বলে ঠিক করে, তার মধু না খেয়ে কিন্তু নড়ে না। কিন্তু মিস্টার রকি, সব ফুলে যে মধু থাকে না, অনেক সময় ফুলে বিষও থাকে, আর আমি হলাম যে সেরকম একটা বিষ ফুল, তাই সাবধান। ও রিয়েলি, আই লাইক ইট। আমিও কোনোদিন বিষ ফল চেখে দেখিনি, তাহলে একবার দেখা যাক তোমার ওই বিষ ফলের মধু খেয়ে আমি বাঁচি না মরি না। কমো শায়ন প্লিজ, শায়ন প্লিজ।
জাস্ট চিল। এই ছোটখাটো ব্যাপারগুলো আমাকে হ্যান্ডেল করতে দাও, কারণ মুম্বাইতে থাকাকালীন এরকম বহু সারাক ছাপ ছেলেদের নানির দুধের কথা আমি মনে করিয়ে দিয়েছিলাম। এই, কি মনে করিস? হ্যাঁ, পয়সা আছে বলে বাপের মেয়েদের সঙ্গে যা খুশি তাই করা যায়? তুই আমার গায়ে হাত তুলি, তুই জানিস আমি কে? কে আমার বাবা? আমি কোনো বেজম্মার বাচ্চা, সেই জন্য তোর মতো একটা জানোয়ারের জন্ম দিয়েছে। You bitch! আমার বাবার নামে একটা বাজে কথা। বাবার সম্মানের দিকে যদি এতই নজর, তাহলে মেয়েদের দিকে খারাপ নজরে তাকাস কেন? কেন করে যাস? প্রত্যেকটা মেয়ে কারোর বোন, কারোর প্রেমিকা, ঠিক তেমনি কারোর মা। যে মা বোনের সম্মান রাখতে পারেন তাদেরকে আমি মানুষ বলে মনে করি না, মনে করি একটা জানোয়ার। এই সমস্ত জানোয়ারদের ঠিক করতে না আমার 1 সেকেন্ড সময় লাগে। ইউ ব্লাডি সোয়াইন, তোকে আমি শেষ করতে পারছি না। ছাড়বো না শালি, তোকে আমি সহজে ছাড়বো না। আমার নাম রকি, রকিরাজ। তোকে বুঝিয়ে দেবো আমার গায়ে হাত তোলার রেজাল্টটা কি হয়। শুধু শুধু তুমি নিজেকে ঝামেলায় জড়িয়ে ফেলে। আরে বাবা, আমি তো ছিলাম। হ্যাঁ, তুমি তো ছিলে, কিন্তু তুমি তো রোজ থাকবে না তখন। আমার একজন বন্ধু পুলিশ অফিসার রয়েছে, তাই আমি সম্পূর্ণ নিরাপত্তা পাবো। কিন্তু আমাদের দেশের হাজার হাজার মেয়েরা যারা প্রত্যেকটা দিন এই সমস্ত রকিরাজের লালসার শিকার হয়, তাদের তো কেউ কখনো নিরাপত্তা দেয় না। আরে আর সেই পুলিশের পক্ষে সবাইকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয় না। আরে তুমিই বলো না, 135 কোটি দেশে পুলিশ তো হাতে গোনা কয়েক হাজার। সে কি করে সবার নিরাপত্তা দেবে? আর তাছাড়া পুলিশ তো আর সব জানতো না। তাই যদি হতো তাহলে কোথাও কোনো ক্রাইম হবার আগে পুলিশ সবার আগে সেখানে পৌঁছে যেত। সেই জন্যই তো আমাদের মানে মেয়েদের আত্মনির্ভর হতে হবে। নিজের সুরক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হবে। মেয়ে মানে যে অসহায় অবলা, এই ধারণাটা সবার মন থেকে মুছে দিতে হবে। আর সবাইকে প্রমাণ করে দিতে হবে যে একটাই কথা, মেয়ে মানে হলো শক্তি, মেয়ে মানে হলো অগ্নি। তাই সৃষ্টির রূপকার যেমন কোনো মেয়ে সেরকম ধ্বংসের কারণও হতে পারে সেই মেয়ে। চমৎকার চমৎকার চমৎকার। তোমায় যত দেখছি, যত তোমার কথা শুনছি, ততই আমি তোমার গুণমুগ্ধ হয়ে পড়ছি। তা ম্যাডাম, তোমার বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে না পড়ে তোমার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়া উচিত ছিল। সেক্ষেত্রে আমাদের দেশে একটা লড়াকু নেত্রী পেত। যেটা হয়নি সেটা নিয়ে মন খারাপ না করে তুমি কেন এখানে এসেছে বলে ফেলো। কেন আবার? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে হলো তাই চলে এলো। আরে ভিডিও কলিং ছাড়া তো একদিনে তোমাকে চাক্ষুষ দেখা সৌভাগ্য হয়নি। Shut up, Shayan! ওই সমস্ত টিপিক্যাল লাভারদের মতো কথা বলো না। প্রেম টেম আমার দাঁতে পোষায় না। আই ডোন্ট বিলিভ ইন লাভ। এনিওয়ে যা বলবা তাড়াতাড়ি বলো, আমাকে কিন্তু বাড়ি ফিরতে হবে। দেখো, আমার কাছে কিছু ইনফরমেশন এসেছে আর সেগুলো নিয়ে তোমার সাথে একটা ডিসকাস করতে চাই। এটা কি ডিসকাস করবার সঠিক জায়গা? কেন? আমার তো কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আরে বাবা, এখানে তোমাকে আমাকে কেউ চেনে না। দেওয়ালেরও কান আছে বলে বাংলা একটা প্রবাদ আছে, শায়ন, সেটা নিশ্চয়ই তুমি জানো। আর তুমি খুব ভালো করে জানো যে আমি কলকাতায় কেন এসেছি। ইনফ্যাক্ট তোমার কথাতে আমি কলকাতায় এসেছি, তাই বাকিটা এখন আমাকেই বুঝে নিতে দাও। তাই তোমার ইনফরমেশন অনুযায়ী আমাদের প্রতিপক্ষ কিন্তু অত্যন্ত চালাক, একজন ভালো খেলোয়াড়ও বটে। তাই তার সঙ্গে ঠিক মতো খেলতে না পারলে আমাকে হেরে যেতে হবে। কিন্তু না 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 শায়ন, এই 80 রাইজের জীবনে কোনোদিনও কখনো হারেনি, আজও হারবে না। বরং তার এতদিনের চালগুলোকে এলোমেলো করে দিয়ে আমি খেলাটাকে বন্ধ করে দেবো। 80? তাই এবার থেকে আমি শুরু করব নতুন এক খেলা, খেলা ভাঙার খেলা। চল সালা, मुझे छोड़ दीजिए मंजर बाबू। ছেড়ে দেবো। একটা কাজ তুই ঠিক করে করতে পারিস না। অত সালা মাসের শেষে গোছা মাইনে নিচ্ছে। এই তোদের লজ্জা কেন বলে কোনো জিনিস নেই? আপনি ঝুট বলে আমাকে 10,000 ছাড় मंजर बाबू। এতে আমার গলতিটা কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। রাস্তায় যদি পুলিশ মাল পাকড়ে লায় আর অমনি সালা তুই লরিটাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে পগার পার হয়ে যাবে। তো কি করবে? পুলিশ ধরতে পারলে তো জিনা হারাম করে দেবে। বলিস স্যারকে বলিস, স্যার তোকে যত্ন আদর করে না বড় বড় রাজভোগ গেলাবে সালা। नहीं मैनेजर बाबू, साहब के আপনি কিছু বলবেন না। ও সালা পুলিশের হাত থেকে পালিয়ে যদিও বেঁচে গেছি, লেকিন সাহেব জানতে পারলে একদম খতম করে দেবে। শুধু দেবেই, কথাতে আছে বাঘে চুলে 18 ঘা, পুলিশে চুলে 36 ঘা। আর আমাদের স্যার মানে ভুবন হালদার। যদি একবার কাউকে ছুঁয়ে দেয় না, তার সারা শরীরে ঘা হয়ে যায়, সে ঘা জীবনেও সারে না। ছাড়ে না। এই ভুবন হালদার যাকে একবার ধরে তাকে না মেরে ছাড়ে না। সাহেব, শমশের, কত বছর কাজ করছিস আমার কাছে? তা 10-12 বরস হবে। আরে সালে 10 বছরে মানুষকে কখনো চিনতে পারলি না। অবশ্য চিনবি কি করে? মানুষ চেনা যায়, শয়তানকে কখনো চেনা যায় না। আর আমি হলাম একেবারে জাত শয়তান। साहब मुझे माफ कर दीजिए, আমি বাধা করছি, জিন্দেগিতে কবে ऐसा गलत काम করবে না। সালা শুয়োরের বাচ্চা, কাজে গোলমাল করে সেখানে আমার কাছে ক্ষমা চাইছিস? তুই জানিস না আমার ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। আমি বজ্রের মতো কঠিন, মৃত্যুর মতো ক্ষমাহীন। বল কেন সালা করলি আমার সাথে কাতেরি? কত টাকা পেয়েছিস এর জন্য বল? আমি কথাই করিনি সাহেব, বিশ্বাস করেন। সালা বিশ্বাস তোকে বিশ্বাস করবে সালা? ভুবন হালদার নিজের ছায়াকে বিশ্বাস করে না, তোকে বিশ্বাস করবে? আজ এত বছর ধরে পুলিশের নাকের ডগার উপর দিয়ে আমার এই কারবার চালাচ্ছি। কারোর বাপের কোনো তা হয়নি কোনোদিন আমার গাড়ি রুকবার ক্ষমতা হয়নি কারোর। অথচ সালা তোর স্যার, আমার মনে হয় কেউ পুলিশকে ইনফরমেশন করেনি তো। কে বলবে? তুই
আপনি কি আমাকে বোকা কালিদাস পেয়েছেন যে আমি যে ডালটায় বসে সেই ডালটাই কাটবো? আমার মাথা খারাপ হয়ে আছে গজানন। তোমার সমস্ত জ্ঞানী কথাবার্তা শোনার মতো সময় আমার কাছে নেই। আমি শুধু জানতে চাই কে কে দিল পুলিশকে খবর? কার এত বড় সাহস? কে করলো আমার সাথে গাদ্দারি? যদি একটাবার নাম জানতে পারি না, গুলি করে তার খুলিটাই সালামি ফুটো করে দেবো। খুলিটা সাহেব, আমি একটা কথা বলবো? বল। থানায় আমার খুব জান পাইচান আছে। আপনি যদি চান তো তাদের সাথে কিছু বন্দোবস্ত করে থানা থেকে রাতে রাতে আপনার গাড়ি যা। পারবি? পারবি? পারবো। পারবি শমশের? খুব ভালো। তুই আমার গাড়ি ছাড়িয়ে আনার বন্দোবস্ত করতো, যা তোকে ছেড়ে দিলাম। তবে সাবধান, আমার সঙ্গে বেইমানি করার চেষ্টা করিস না। তাতে আজ হয়তো পার পেয়ে যাবে, কিন্তু কাল সকালবেলা সূর্যের মুখ দেখতে পারবে না তোর কেউ। বরঞ্চ না, ওই নদীর পারে তোর বিয়ারিশ লাশ হয়ে সবাই পড়ে থাকতে দেখবে তোর লাশটাকে। তাই সাবধান। আমার ইয়াদ থাকবে সাহেব। সালাম। সালাম। যাক বাবা, এত করে একটা ঝামেলা থেকে রেহাই পাওয়া গেল। না না না, ঝামেলা থেকে রেহাই পাওয়া গেল না, বরঞ্চ ঝামেলা শুরু হলো। ইয়েস গজানন, আর আমি চাই ঝামেলার এই বীজটাকে একেবারে উপড়ে ফেলতে। তুই শুধু খবর লাগা, খবর লাগা। কে দিল পুলিশকে খবর? কার এত বড় সাহস? কার এত বড় সাহস ভুবন হালদারের মুখের খাবার কেড়ে নিতে চায়? হ্যাঁ, কে করলো আমার সাথে গাদ্দারি? এত বছর ধরে কারবার চালাচ্ছি আমরা, কয়েকজন ছাড়া কাক পক্ষে টের পাইনি আমাদের কারবারের ব্যাপারে, অথচ পুলিশের নজর পড়েছে আজ আমার কারবারের উপর। তাই খুব সাবধানে আমাদের কাজ করতে হবে। মনে রাখিস, আরশি বাড়ি ফিরেছে, আর আমি চাই না আরশি আমার কারবারের ব্যাপারে বিন্দু মাত্র কিছু জানুক। অবশ্য জানলেও কিছু যায় আসে না, কারণ আরশি আমার হাতে দ্বন্দ্ব একটা পুতুল। আমি ওকে যেমন বোঝাবো তেমন বুঝবে, যেমন দেখাবো তেমন দেখাবে। আরে ওর মামু মানে ভুবন হালদারকে ভীষণ বিশ্বাস করে, এটা সুযোগই তো আমি না। থাক, বাদ দে ওসব কথা বাদ দে। আসলে কি বলতো গজানন, ভাগ্য 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 কাকে কখন কিভাবে নিয়ে যায় কেউ বলতে পারে না। আজ আমার ভাগ্যটা বড় ভালো বলতে হয়। তাই আজ এতদিন পরে আমি তোমায় দেখা পেলাম। এসে গেছে স্যারের এনার্জি টনিক। স্যার, আমি এখানে থাকবো না, চলে যাও। তুমি গাধা, মাথা মোটার সাথে জানতাম, কিন্তু তুমি একটা আকার ছেড়ে জানতাম না। বড়রা যখন কথা বলে, যখন ছোটদের সেই পার্সোনাল কথা থাকতে নেই, এই শিক্ষাটা কি তোমার মা বাবা তোমাকে দেয়নি? আপনি আমার বাবা, আপনি আমার মা। যাচ্ছে শোন, বাইরে ডু নট ডিস্টার্ব বোর্ডটা টাঙিয়ে দিবি, যাতে কেউ কিছুক্ষণ ধরে আমাকে আর ঝিলমিলকে ডিস্টার্ব না করে। কারণ কিছুক্ষণ ধরে এখন আমি ঝিলমিল সোনার সাথে কিলবিল কিলবিল কিলবিল। যাচ্ছি, আমিও দরজার সামনে ডু নট ডিস্টার্ব বোর্ডটা লাগিয়ে দিয়ে আপনার জন্য বারবার বসে থাকবো। তাই থাকবে, কিন্তু খবরদার দরজার ফুটো থেকে আবার উকি ঝুঁকি বেরো না, ঠিক আছে? যাও। শোনো ঝিলমিল, কতদিন তোমাকে দেখিনি, কেমন আছো? খুব ভালো। তোমাকে না দেখতে পেরে না আমি আমার কেঁদে কেটে একশো হয়ে গেছি। ঢং, আমায় দেখলে তোমার মনে প্রেম ভালোবাসা কেমন উতলে ওঠে, তাই না? আরে বাবা, দুধ গরম হলে তবেই না, দুধ গরম হলে তবেই তো দুধ উতলায়। ঠান্ডা দুধকে কখনো উতলাতে দেখেছো? দেখোনি। তেমন তেমন কি বলতো, তোমাকে না দেখলে না আমার মনের মধ্যে একটু যাও, দুষ্টু কোথাকার। বর্ণে গন্ধে ছন্দে গীতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে কি তব হরি পদ। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা পরে মোরে সাহারা। ও মুক্ত যেমন সুপতির বুকে, এমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু। তুমি তুমি শুধু তুমি। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বলো কি বলছো? ভেতরে আসবো? ভেতরে আসবো? এসেই তো পড়েছো, তাহলে বলছো কেন? না মানে এখন আপনারা কি অবস্থায় আছেন সেটা তো বুঝতে পারছি না। অন্য অবস্থায় যেতে দিলে কোথায়? কাট কোথাকারে? এই মুখ থেকে মুখটা সরাও। বলো কি বলতেছিস? ইউনিলিডার তহজিল চ্যানেল আপনাকে ঘেরাও করতেছে যে স্যার। তাতে কি হয়েছে? কিন্তু কেন? ওই পরেশ মিস্ত্রির ক্ষতিপূরণের দাবিতে। কিন্তু পরেশ মিস্ত্রি 2 মাসের মাইনে ধরে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সে সিদ্ধান্ত ওনাদের পছন্দ হয়নি, তাই আমাদের দাবি মানতে হবে, শ্রমিক সাথে তপনিশনটা লড়ছে, লড়বে। ওদের চিৎকার করতে বারণ করো, ওদের
চিৎকার করতে পারো করো। ওদের মধ্যে যদি কেউ আমাদের সাথে কথা বলতে চায় আমার সাথে, তাহলে ওদের মধ্যে একজন, ওদের লিডার কি যেন নাম? ওই সান্নাল তমজিৎ, তমজিৎ সান্নাল। ওই সালমানকে ভেতরে পাঠিয়ে দাও, যাও। ওকে স্যার। আমি এখন কি করব? তুমি এখন কি করবে? হ্যাঁ, তোমার সাথে আমাকে ওই ইউনিয়ন লিডার তমজিৎ সালমান যদি একবার দেখে নেয়, তাহলে কেমন চিত্তি। একটা কাজ করো, তুমি কোনায় গিয়ে মূর্তি হয়ে দাঁড়িয়ে পড়ো। মূর্তি বলে? তোমাকে মায়ের বই দেওয়া কিনে দেওয়ার মতো সময় আমার কাছে নেই। ওই কোনায় যাও, ঠিক যেরকম করে বলছো ওরকম একটা মূর্তি হয়ে দাঁড়িয়ে যাও, এরকম। যাও, দেখে, 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 দেখে। চলো, চলো, ঠিক আছে। চলো, ঠিক আছে। কি হয়েছে? কি তমজিৎ সান্যাল বাবু, হঠাৎ সকালে কাজকর্ম বন্ধ করে দিয়ে আন্দোলনের পথে? আন্দোলন নামতে তো আপনি বাধ্য করছেন স্যার। মানে হ্যাঁ, আপনি কারণ হয়ে গেলো 1 মাস হয়ে গেলো পরেশদা হসপিটাল থেকে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু আপনার তরফ থেকে তাকে কোনো রকম ভাবে কোম্পানিতে ফিরাবার উৎসাহই দেখা যাচ্ছে না। বলেছে পরশ মিস্ত্রি অলরেডি 2 মাসের মাইনে আমি পাঠিয়ে দিয়েছি। ওই কি দেখছিস ওদিকে? হ্যাঁ, না, বল, চল, বল। হ্যাঁ, ওই পরেশ মিস্ত্রি হসপিটাল থেকে বাড়ি আসার পরের দিন কি 10,000 টাকা আমি তার হাতে দিয়ে- হ্যাঁ, সেটা আমি খুব ভালো মতনই জানি। আর সেখানেই ঠিক আমার আপত্তি। আপনি একটা মানুষকে 10,000 টাকা ভর্তুকি দিয়ে নিজে কাছ থেকে অত সেই ঝামেলাটাকে মিশে ফেলতে চাইছেন, কিন্তু আমি সেটা হতে দেব না। তাহলে কি চাও তোমরা? দেখুন, আমাদের দাবি এর আগেও আপনাকে জানিয়েছিলাম। আপনি যখন আবার জানতে আছেন, তখন আপনাকে নয় দ্বিতীয়বার মনে করে দিচ্ছি। পরেশদাকে কোম্পানিতে ফিরিয়ে নিতে হবে। অসম্ভব, অসম্ভব। অ্যাক্সিডেন্ট একটা হাত চলে যাও, নুলো লোক কি করে কাজ করবে? হ্যাঁ, কোম্পানিতে আমি কি এখানে ধান ছত্র খুলে বসাচ্ছি নাকি? একা চলে যাওয়ার জন্য পরেশদা যে কাজটা করতে পারবে না, আমরা তার শ্রমিক ভাইরা সে কাজ আপনাকে দ্বিগুণ পুষিয়ে দেবো। কিন্তু এই অজুহাতে পরেশদাকে কোম্পানি থেকে নামিয়ে দিয়ে তার পুরো পরিবারকে রাস্তায় নেবে ভিক্ষে করতে দেখতে কিছুতেই আমরা পারবো না। Tamojit, you are crossing your limit. হ্যাঁ, don't cross the limit. বাড়াবাড়ির একটা সীমা আছে। সাহস বেড়ে গেছে নাকি? ইউনিয়ন লিডার হয়েছে, ওই নিজেকে মাতব্বর ভাবছো নাকি? শোনো ভালো করে, প্রয়োজনে পরেশ মিস্ত্রি কম্পেনসেশন হিসেবে কিছু টাকা আমি বাড়িয়ে দিচ্ছি, কিন্তু একটা অযোগ্য লোককে কিছুটাই আমি আমার কোম্পানিতে রাখবো না। কে যোগ্য আর কে অযোগ্য সেই সিদ্ধান্তটাকে আপনি নেবেন স্যার। আপনি শুনুন স্যার, শুনুন, আপনাদের না প্রচুর টাকা আছে, তাই আপনারা অতি সহজে ফুলে গায়ে মূর্ছা যেতে পারেন, কিন্তু আমরা যারা দিন এনে দিন খাই না, সে সমস্ত মানুষের কাছে কোনো শারীরিক প্রতিবন্ধকতাকে সৃষ্টি করতে পারে না। আর যদি আপনার একটা অঙ্গহানি হতো, তাতে আপনার যা টাকা আছে তাতে করে হয়তো সারা জীবন বসে খেতে পারেন, কিন্তু আমাদের মতন মানুষের কাছে না, সেটা কিন্তু একটা বাঁচা মরার সমস্যা। তো আজ আপনাকে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে এসেছি। হয় আপনি কাল থেকে পরেশদাকে কোম্পানিতে ফিরিয়ে নেবেন, আর না হলে কোম্পানির কোনো শ্রমিক ভাই কাল থেকে কাজ করবে না। কাল থেকে কোম্পানি মেশিন বন্ধ। আরে শোনো স্যার, আজকে বিকেলের মধ্যেই কিন্তু আপনার সিদ্ধান্তটা জানিয়ে দেবেন। চলি, মেনে নিন, নাহলে লোকসান হয়ে যাবে। তমজিৎ শোনো, এদিকে শোনো। কোম্পানির সাথে তোমাদের দাবি আমি মেনে নিচ্ছি। পরেশ মিস্ত্রি পরের মাস থেকে কাজে যোগ দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে প্রত্যেক কোম্পানির লেবারকে প্রত্যেক দিন অতিরিক্ত 1 ঘন্টা বেশি ডিউটি দিতে হবে। বলো রাজি? বেশ, পরেশদার কোম্পানির স্বার্থে না হয় আপনার আজকে এই অন্যায় দাবিটা মেনেই নিলাম। চলি। তবে আছে, এই যাওয়ার আগে কিন্তু আপনার রুচির প্রশংসা না করে আমি যেতেই পারলাম না। কিরকম? এই যেমন কি ধরুন কি, ওই কোনো মানুষ যে একটাই জল জ্যান্ত একটা জীবন্ত স্ট্যাচু ঘরে সাজিয়ে রাখে, তা আজ পর্যন্ত কোথাও দেখিনি। জীবন্ত স্ট্যাচু মানে? জীবন্ত স্ট্যাচু মানে হলো গিয়ে ওই, আপনি তো আমার চোখে ধুলো দিতে চেয়েছিলেন, মানে ওনাকে দম বন্ধ করে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন, কিন্তু আপনার মতো একটা মানুষ, তাই বেশিক্ষণ ওই দমটাকে ধরে রাখতে পারে। কি ম্যাডাম, তাই তো? ঠিক বললাম তো? চলি। হ্যাঁ, চলি। স্যার, একেবারে হাটের মাঝে আপনার হাড়িটা ভেঙে দিয়ে গেছে। আপনি কি রকম ম্যাডাম? স্যারের জন্য কিছু করে একটু নিঃশ্বাস তো বন্ধ করে থাকতে পারলেন না? নিঃশ্বাস বন্ধ করে কি বেঁচে থাকা যায় নাকি?
মরে যেতে। তাকে ভালোবাসো, তার জন্য মরতে পারো না? এই তুমি কি বলছো ডার্লিং? ডালিকে নিকুচি করেছে। নিজের পাশে বলা ছাড়া অন্যের পাশে বলা নিয়ে আমার কোনো মাথা বেরোতে নেই। তোমার জন্য ইউনিয়ন লিডার ওই তমজিৎ সাল্লাহ আমাকে হেনস্থা করে ছাড়লো। ছাড়বো না। ওর নাম ভুবন হালদার। তমজিৎ সাল্লাহকে ছাড়বো না। ও যেরকম ও হুমকি দিয়ে ওর কাজ আদায় করার জন্য আমাকে হেনস্থা করে গেল, একটা বাম্বু দিয়ে গেল। আমিও তমজিদার পরিবারে না একটা লম্বা বাম্বু উপহার পাঠিয়ে দেব। এটা কিভাবে সে? হ্যাঁ, ওকে আত্মীয়তার বন্ধনে আমি বেঁধে ফেলবো। যে আত্মীয়তার বন্ধন ওকে নাগপাশের মতো কলাই এঁটে বসবে। এই দেখো এরকম ছড়ানোর চেষ্টা করবে, কিন্তু পারবে না, কারণ আমার হাতে আছে তুরুপের তাস। তাকে দিয়ে আমি যা ইচ্ছা তাই করাবো। এটা কে স্যার? ধীরে রজনী ধীরে। নাটকের শুরুতে যদি তোমাদের মতো দর্শককে আমি সব কিছু বলে দিই, তাহলে তোমাদের মতো দর্শক আমার নাটকটা বসে দেখবে? স্যার দেখবে না, দেখবে না। এই তোমাদের মতো দর্শককে নাটক বসিয়ে রাখার জন্য আমি ছাড়বো আমার নতুন ওষুধ করোনা ভাইরাস। করোনা ভাইরাস? চীন করোনা ভাইরাস ছেড়ে যেমন সমস্ত পৃথিবীকে লন্ডভন্ড করে দিয়েছে, আমিও তোমার আমার তৈরি করোনা ভাইরাস মানে আরশি ভাগ্নিকে ছেড়ে দিয়ে, তমজিদের বাড়িতে ছেড়ে দিয়ে ধ্বংস করে দেবো তমজিদের জীবন, তমজিদের পরিবার। এখন দেখা যাক আমার তৈরি করোনা ভাইরাস আর তমজিদের জীবন কাকে কখন কোথায় নিয়ে যায়। বদলে গেছে, বদলে গেছে, আমাদের মেয়েটা সম্পূর্ণ বদলে গেছে। হয়তো এটাই যুগের হাওয়া, হয়তো এরই নাম পরিবর্তন। কিন্তু কিন্তু তাই বলে এতটা পরিবর্তন কারোর হতে পারে? যে মেয়েটা ছোটবেলা থেকে শাড়ি পরতে ভালোবাসতো, তার পরনে কিনা জিন্সের প্যান্ট। ভজন রবীন্দ্রসঙ্গীত ছাড়া যে কোনো গান গাইতো না, তার মুখে এখন চটুল হিন্দি গানের কলি। মেয়েটার হাব ভাব চাল চলন কেমন যেন বদলে গেছে। বদলে গেছে, বদলে গেছে, বাড়িটা সম্পূর্ণ বদলে গেছে। অবশ্য 20টা বছর তো কম বছর নয়। কে আপনি? আপনাকে তো ঠিক আমাকে ঠিক চিনতে পারলেন না, তাই তো? কিন্তু কিন্তু আমি আপনাকে ঠিক চিনেছি মণিমা। মণিমা? মনে আমি তো আশি ডাকি আমাকে। আর একজন কিন্তু ডাকতো, হ্যাঁ? সেটা বোধহয় আপনার মনে নেই। অবশ্য মনে না থাকারই কথা, কারণ 20 বছর আগের ঘটনা বলে কথা। 20 বছর? দাঁড়াও দাঁড়াও, হালকা হালকা ভাবে কিছু মনে পড়ছে বটে। 20 বছর, তার মানে আমার 80-র বয়স তখন 5 কিংবা 6, সেই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সায়ন, তুমি নিশ্চয়ই সায়ন। ছোটবেলায় তোমরা একই স্কুলে পড়তে, কি ঠিক বলছি তো? একদম ঠিক। ভালো আছেন তো? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি ভালো আছো তো? কত বড় হয়ে গেছে, তাই তোমাকে আমি চিনতে পারিনি। কিন্তু তোমার মুখে মণিমা ডাক্তার শুনেই আমার সব মনে পড়ে গেল। 80 ছাড়া তুমি তো একমাত্র আমাকে মণিমা বলে ডাকতে। এই নিয়ে তোমাদের মধ্যে কম ঝামেলা হয়েছে? 80 বলতো আমার মণিমা, তুমি বলতো না আমার। আপনার তাহলে সব মনে আছে? মনে আবার থাকবে না? তোমাদের ওই স্মৃতিটুকু আঁকড়েই তো এতগুলো বছর কাটিয়ে দিলাম। তা তুমি হঠাৎ এত বছর বাদে? আরশির সাথে একটু দরকার ছিল। ও, তুমি জানো আরশি ফিরে এসেছে? ওর সাথে নিয়মিত না হলেও একটা যোগাযোগ ছিল। ফোনে আমরা দুজনের সাথে কথা বলতাম। আরশি বাড়িতে নেই? হ্যাঁ আছে তো, এই তো একটু আগেই তো এখানেই ছিল। ও, তাহলে বোধহয় ও ছাদে আছে। জানো, ছাদে একটা আরশি সুন্দর বাগান তৈরি করেছে। সময় পেলে ও ওখানে চলে যায়। তুমি একটু বসো, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। আরশি, আরশি, কোথায় গেলি মা? আরশি নামটা শুনলে বুকের মাঝে আলোড়ন সৃষ্টি হয়। সেই ছোট্টবেলায় স্কুলে প্রথম দেখার পর ওকে আমি ভালোবেসে ফেলেছিলাম। ছোট্টবেলায় বুঝিনি ভালোবাসা কি জিনিস, কিন্তু যত বড় হয়েছি তত বুঝতে পেরেছি আরশি আমার মনের অনেকটা জুড়ে বসে আছে। ওকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। তাই তো মনে মনে কতবার যে আরশির ছবি কল্পনা করে আমি প্রেম নিবেদন করেছি, তার হিসেব নেই। কতবার যে আমি বলেছি। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম,
আমি কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমনি গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, ফুলেতে যেমনি গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, এমনি করে আমরা দুজন রব মিশে দিনে ও রাতে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, লা 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 লা, কথা দিলাম, লা 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 লা, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম। কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম। আরশি, 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 কোথায় তুমি? কোথায় তুমি? তুমি বিশ্বাস করো আরশি, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তাই তো সকালে উঠে আমি ঠিক করলাম, না 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 না, আর কেউ নয়, অন্য কেউ এসে আমার গাছ থেকে ফুলটা পেড়ে নেবার আগে আমি নিজেই নিজের কাছে দখল নেব। সে ঘুরে তোমার বালি হে ছোকরা। তুমি যে গাছটা দখল নিতে চাইছো সেই গাছটাকে অলরেডি আমি অন্যের বাগানে পুঁতবো বলে ঠিক করে ফেলেছি। তাই খুব শিগগির তোমাকে এখান থেকে খেলাতে হবে। এই ছেলেটিকে ওদের চিনতে পারলাম না, ওকে আর সীমায়ের কেউ কি হয়? আরে 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 সায়ন, তুমি আমাদের বাড়িতে, হোয়াট আ গ্রেট সারপ্রাইজ! এইরকম আর একটা সারপ্রাইজ দেবো বলে আমি তোমাদের বাড়ি চলে এসেছি। রিয়েলি? তাহলে বলো 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 বলো, শুনি কি সারপ্রাইজ? সেরেছে রে, ও সারপ্রাইজটা দিলে তো আমার সারপ্রাইজটা মাঠে মারা পড়ে যাবে। না না না, দেরি করলে চলবে না ভুবন হালদার, শুভ শিশিগ্রাম, যে কোনো এক সারপ্রাইজ। আরে মামু! Archie, I've got a great surprise for you. আরে আরে আরে, লাগ দেখছি আমার ফেভারে একটার পর একটা সারপ্রাইজ। তো তো আমি কার সারপ্রাইজটা আগে শুনি বলো। দেখো, মামা বাবু যখন গুরুজন তখন তার কথাটাই আগে শোনা। Sure. মামা বাবু, হ্যাঁ, আমার ত্রিভুবনে একমাত্র ভাগ্নি ছাড়া কোনো ভাগ্নি আছে তো বলে আমার জানা ছিল না। হ্যাঁ, তা তুমি আমার কোন বোনের ছেলে বাবা? কাম অন মামু, এ, তুমি সায়নকে চিনতে পারছো না? না। আরে সায়ন, কি? ওর আমি ছোটবেলায় এক স্কুলে পড়তাম, হবে। কতবার আমাদের বাড়িতে এসেছে। হবে হয়তো, ঠিক ছোটবেলার কথা এখন মনে আছে? হ্যাঁ, আর এখন তো আর ছোটটি নেই, রীতিমতন বড় মানুষের কাছে। তাক 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 বাবা তাক, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি, তুমি অনেক বড় হও, অনেক। এখন কি করা হয়, পড়াশোনা নাকি? মামু, সায়ন একজন পুলিশ অফিসার, স্পেশাল অফিসার ইন ওয়েস্ট বেঙ্গল ক্রাইম ব্রাঞ্চ। বাঁশ কেন ঝাড়ে এসো আমার ড্যাড। খুব ভালো ভালো, দারুণ কাজ, দায়িত্বপূর্ণ কাজ, সমাজের প্রতি দায়িত্ব বাড়া উচিত তোমাদের প্রত্যেকটা পুলিশের। পড়ছেও তাই, খুব দায়িত্ব তোমাদের উপরই তো নির্ভর করছে আমাদের বাঁচা মরা। তা মামু, আপনি কি একটা সারপ্রাইজের কথা বলবেন বলছিলেন? Yes, 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 মামু, বলো, বলো। শোন শোন শোন, আর সে তোকে একটা কথা বলি, আমি না তোর কি বলবো, আমি তোর অলরেডি। আরে আসি, ছেলেটা কতদিন পরে এলো, শুধু মুখে গল্প করলে চলবে? একটু মিষ্টি মুখ করাবে না? মিষ্টি মুখ আশি করাবে না, করবে তুমি। আমি? হ্যাঁ, তুমি করাবে। আসলে আশিকে আমি এখন একটা সারপ্রাইজ করে দেবো, যে সারপ্রাইজটা শুনে আসি না, তুমি সবাইকে মিষ্টি মুখ করাবে। তা খবরটা কি শুনি? খপ, আরে বলো না মামু, কতক্ষণ ওয়েট করি। ওই জায়গা তর সইছে না, ভাল লাগে না। ভাগ্নির আমার তর সইছে না। সইছে না। ঠিক আছে ভাগ্নি, কথাটা হচ্ছে আমি ওর বিয়ে ঠিক করে ফেলেছি। হোয়াট? বিয়ে? Oh, yes, right, বিয়ে। আর বিয়ের পাত্রকে বলতো আমাদের কোম্পানির ইউনিয়ন লিডার তমজিৎ সান্যাল। Are you crazy? What? Are you mad? কি বলছিস? মাথাটা তোমার খারাপ হয়ে গেছে তাই না? আমার হাজব্যান্ড হবে, আমার হাজব্যান্ড হবে সামান্য একটা ইউনিয়ন লিডার। ইটস কোয়াইট ইম্পসিবল। ছেলেটা খারাপ বের
রে মা, গত বছর কারখানা বিশ্বকর্মা পুজোর দিন ছেলেটাকে একবার দেখেছিলাম, খুব সুন্দর দেখতে রে মা। সবচেয়ে ভালো ও কয়েক ঘন্টা আমার পরিচয় না আমাকে আপন করে নিয়েছিল। ওর গানের গলাটা অপূর্ব, ওই দিন অনুষ্ঠানের দারুণ গানও গেয়েছিল। গান ধুয়ে কি আমি জল খাবো মণিমা? মণিমা, আমি বাইরে থেকে লেখাপড়া শিখে এসে একটা সামান্য ইউনিয়ন লিডারকে বিয়ে করবো, তাই না? হ্যাঁ, কতটুকু জানে ওর কি যোগ্যতা আছে, কতটুকু এডুকেশন, হয়তো হায়ার সেকেন্ডারি পাস হবে। এইরকম একটা ছেলের সাথে মামু আমার কি? তুই কি তোর মামুর উপর বিশ্বাস হারাচ্ছিস? এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় মামু, বিয়েটা গোটা জীবনের ব্যাপার। আর তাছাড়া আমি আমার ভবিষ্যতে অনেক কিছু চিন্তা ভাবনা করেছি, আর সেই সমস্ত চিন্তা ভাবনার জল ঢেলে ও মাই গড। মামু, তুমি একটা থার্ড ক্লাস লোয়ার ক্লাস ছেলের সাথে আমার বিয়ে, তুমি এটা কেন ভাবলে মামু? তুই কি আমার কাছে জবাব চাইছিস না কৈফিয়ত চাইছিস? যদি জবাব চাস তাহলে জবাব আমি তোকে দেবো না, কারণ দিদি জামাইবাবু মরে যাওয়ার পর থেকে তোকে আমি নিজে হাতে করে তুলেছি। তোর যেটা ভালো হয় সেটাই আমি করেছি। এর জন্য জীবনে আমি কোনোদিন কাউকে কৈফিয়ত দিইনি, আজও দেবো না, এমনকি তোর মণিমাকেও না। আমি কৈফিয়ত চাইছি না মামু, আমি শুধু জানতে চাইছি। বলো না মামু, বলো না, আমার জীবনটাকে নিয়ে কেন এভাবে ছেলে খেলা করতে চাইছো? বলো না মামু। তোর বিয়ে কেন দিচ্ছি সেটা আজ আমি তোকে বলবো না। আমার কথা শোন চিত্রা, ওকে বোঝানোর চেষ্টা করো। শোন, আমি তোকে বলবো অবশ্যই। শোন, দিদি জামাইবাবু মরে যাওয়ার পর থেকে তোকে আমি নিজে হাতে করে তুলেছি, যেটা তোর ভালো হয় সেটাই করেছি। তোর কোনো খারাপ হবে সেটাকে আমি চাইবো না, কোনো খারাপ আমি তোর চাই। খারাপ তো তোর আমি করবোই রে আসি। তোর খারাপ না করলে আমার লাভের খাতাটা ভরবে কেমন করে রে? দেখ সালা কিরকম চাল ছাড়ছি। এবার বল, তুই বলা হয়েছিস তোর ইচ্ছা মেচ্ছার একটা মূল্য আছে। আরে তোর মূল্য দিতে গিয়ে না তোর মামু কারোর কাছে একটু ছোটই হলো। আসলে আমি ভুলে গেছিলাম একদম যে আমার সেই ছোট্ট আশিমাটা আর নেই। এখন সে বড় হয়েছে, বুঝলে চিত্রা, এখন বড় হয়েছে, লায়ক হয়েছে, যে তার মামুর ইচ্ছার মুচ্ছার কোনো মূল্যই তার কাছে নেই। আমার কাছে কারো কোনো সেন্টিমেন্টের মূল্য নেই। আমি নিজে যেটা নিজের জন্য ভালো মনে করি আমি সেটা করি, কিন্তু তুমি খুব ভালো করে জানতে যে বিয়ে জিনিসটাকে আমি ভীষণ ভীষণ ডিসলাইক করি। আর তা জেনে শুনেও তুমি আমার ডিসগাস্টিং। আচ্ছা মামু, 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 তুমি আমার বিয়ে ঠিক করে ফেলে আমাকে না জানিয়ে? তারপরে তুই আমার দেখা পাত্রকে বিয়ে করবি না, এটাই তোর ফাইনাল ডিসিশন? তার মানে তো এখানে আমার থাকা বৃথা। চিত্রা, আমার কাজ আছে, বাইরে যাই। মামু দাঁড়াও। আচ্ছা মামু, তুমি যে রাগ করে চলে যাচ্ছ, ভেবে দেখেছো কখনো তোমার ভাগ্নি তোমার কথার অমান্য হয়েছে কিনা, যে আজ সে হবে? আমি তোমার পছন্দ করে ছেলেকে বিয়ে করবো মামা। আমার ভাগ্নি কোনোদিন আমার কথা ফেলবে না। আরে ওকে আমি নিজে হাতে করে দিয়েছি, আমি জানি ওর মামুকে বিশ্বাস করে। চিন্তা তুমি টাকা ছড়ো, তুমি সবাইকে গিয়ে এবার মন ভরে মিষ্টি খাও, একদম মন ভরে মিষ্টি, হ্যাঁ সবাইকে খাও। আর বাবা সায়ন, তুমি কিন্তু দুটো না খেয়ে আজ আমার বাড়ি থেকে যেতে পারবে না। দেখো তো সুখবর একটা দিলাম, তুমি দুটো না খেয়ে গেলে না আমার ভীষণ খারাপ লাগছে। তোমার আমি জানি খারাপ তোমার লাগছে, বুকটা ফেটে চুরচার হয়ে যাচ্ছে, সব চাই। কিন্তু কি করবো বলো, তোমার উপকার করতে গিয়ে তো আমি পেছনে পৌঁছ দিতে পারি। তাই ছোট্ট একটা চাল। ও একটা কি সারপ্রাইজ দেবে বলেছিলেন ভাগ্নে? থাক না আছি, তোমার মামুর দেওয়ার সারপ্রাইজের কাছে আমার সারপ্রাইজটা তুমি নিতে পারবে না, তাই আমার সারপ্রাইজটা আমি উইথড্র করে নিলাম। ও মাই গড, তার মানে তুমি আমার কাছে হেরে গেলে বলো? আসলে কি বলো তো, এই পুরো বয়সেও না আমি খেল দেখাতে পারি, যাকে বলে উস্তাদের মার শেষ। আমি যাই গোপাল দাকে দিয়ে মিষ্টি আনতে বলি, আমার আসছে বিয়ে বলে কথা। আজ আমি নিজের হাতে বাড়ির সবাইকে মিষ্টি খাওয়াবো। এই যে শাইন মুখার্জি কোথাও যাবে না, সারপ্রাইজ না বলে তোমার এখান থেকে যাওয়া হবে না। কি দরকার, থাক না, আমি না হয় পরে জানাবো। আরে বাবা, আমি তো আর পালিয়ে যাচ্ছি না, কিন্তু হ্যাঁ তুমি পালাচ্ছ শ্বশুর বাড়ি, তাই তো ভাবছি আমাদের মিশনের ব্যাপারটা কি হবে। আরে আরে তোমার ইন্টারেস্টে আমাদের মিশনের শুরু, এখন যদি তুমি না থাকো। আরে বাবা, আমি না থাকবো মানে আমি কোথায় ও ও ও
তুমি শ্বশুর বাড়ি কথা বলছো, রাবিশ। এই বিয়েটা আমার কাছে ভ্যালুলেস, এটা আমার কাছে খেলা, জাস্ট ছেলে খেলা। আর কত খেলবে আরশি, আর কত খেলবে? আমাদের মিশনের ব্যাপারে তুমি একদিন বলেছিলে নাকি তোমার এটা খেলা, খেলা ভাঙার খেলা, অথচ খেলা শুরু না হতেই তুমি মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছ। না স্যার না, এই আশিরা যদি কোনোদিনও না খেলে মাঠ ছেড়ে পালায় না, আজও পালাবে না। ছোট থেকে আমি বাবাকে মাকে হারিয়েছি, হাঁটতে হাঁটতে আই হেট লুজ, আর আমি হার শব্দটাকে বড্ড ঘেন্না করি। এই খেলাটা যেই শুরু করে থাকুক না কেন, শেষ করবো খেলা কিন্তু আমি। শ্বশুর বাড়িতে কি এই খেলাটা তুমি খেলতে পারবে? আমার জীবনে লক্ষ্য পূরণের জন্য কোনো বাধাই বাধা নয়, তাই এই মিশন কমপ্লিট করার জন্য আমি নিজের জীবনকেও বাজি রাখতে রাজি। আরশি, ইয়েস, তুমি জানো সায়ন যে আমাদের প্রতিপক্ষ অত্যন্ত চালাক, তাই তাই তার চালের উত্তরে আমাকে মোক্ষম চাল সাজাতে হবে। সায়ন, সায়ন বাঘ যখন শিকার করে তখন দু পা পিছিয়ে যায়, তারপর শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, তাই ধরে নাও না, ধরে নাও না আমিও সেরকম বাঘের মতো দু পা পিছিয়ে গেলাম, তারপর সুযোগ বুঝে এক লাফ দিয়ে ঝাঁপ মেরে ছিন্ন ভিন্ন করে দেবো তার গোটা শরীর। শিকার? তোরা কেবল শিকারে যাবি নাকি? কি সর্বনাশ! আরে বাবা, কি শুনতে তুমি কি শুনে ফেলো মণিমা? আরে কিসের শিকার, কেন শিকার? আর তাছাড়া বন্যপ্রাণী হত্যা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আমি যে ঘরে ঢুকতে নিজের কানে স্পষ্ট শুনলাম। কে জানে বাপু, তোদের এই বাঘ শিকার অপরাধ এসব আমার মাথায় ঢুকছে না রে মা। তোমার মাথায় ওসব ঢুকিয়ে লাভও নেই গো মণিমা। তুমি যেরকম আমার মা হয়ে আছো, তেমনি আমার মা হয়ে থাকো। ওই শিকার করে ক্লান্ত হয়ে যখন ফিরবো, তখন যেন তোমার কোলে মাথা রেখে আমি ঘুমোতে পারি। মা গো, তুমি শুধু আমার সেটুকু আশীর্বাদ করো। ছোট থেকে মাকে তো কাছে পাইনি, তাই তুমি আমার কাছে মা, আমার মণিমা, আমার নিজের মা, আমার সব কিছু। তাই তোমার কথা ভেবে দিনের পর দিন আমি চোখের জল মুছেছি, নিজেকে শক্ত করেছি আর বুঝিয়েছি যে আমাকে লড়তে হবে এই সমাজের বিরুদ্ধে, লড়তে হবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, লড়তে হবে নিজের সঙ্গে নিজের কষ্টগুলোর বিরুদ্ধে। তাই আমার জীবনের একটাই মন্ত্র, ফাইট, ফাইট অ্যান্ড ফাইট।